আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা C++ প্রোগ্রামের মাধ্যমে অন্য কোনো একটা প্রোগ্রাম থেকে আমরা টোকেন জেনারেট করতে পারি। সো এটার জন্য আমরা ফাইল হ্যান্ডলিং ইউজ করব, অর্থাৎ একটা ফাইল থেকে আমরা একটা প্রোগ্রাম ইনপুট নিয়ে তারপর সেই প্রোগ্রামের উপর প্রসেসিং করব। সো আমি বেসিক্যালি প্রোগ্রামটা খুব বড় করি নাই, যার জন্য এখানে দেখা যাচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর যেগুলো আছে এই অপারেটরগুলো ইউজ করা হয়নি, জাস্ট প্লাস মাইনাস মাল্টিপল এই অপারেটরগুলো ইউজ করা হয়েছে। আবার দেখা যাচ্ছে এখানে আমরা স্ট্রিং বা ক্যারেক্টার কোনটা এগুলো আমরা ইউজ করি নাই, জাস্ট যেগুলো আইডেন্টিফায়ার আছে দেন জাস্ট নাম্বার এগুলোর ক্ষেত্রে জাস্ট কাজটা করা হয়েছে। সো আমরা যদি একবার প্রোগ্রামটা দেখি, সো বেসিক্যালি এটা আমার টোকেন জেনারেটরের প্রোগ্রাম। আর সেম ফোল্ডারে আমি আরেকটা প্রোগ্রাম করে রেখেছি, সেটা হচ্ছে program.c। এটা জাস্ট এমনি একটা চেক করার জন্য, এটা রান করবে না। এখানে আমরা ইন্টিজার মেইন ফাংশন শুরু করেছি, তারপরে মেইন ফাংশনের মধ্যে কয়েকটা দেখা যাচ্ছে এখানে একটা কিওয়ার্ড, তারপরে কয়েকটা আইডেন্টিফায়ার আছে, তার মধ্যে কয়েকটা ভুলও আছে, যেমন 8c এটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। দেন হচ্ছে নাম $সাইন এটাও একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। সো এরকম আমরা কিছু ভ্যালিড ইনভ্যালিড আইডেন্টিফায়ার দিয়ে এরকম একটা প্রোগ্রাম জাস্ট সিম্পলি করে রেখেছি। সেম ফোল্ডারে সেভ আছে এটা, এই টোকেন জেনারেটর ডট সিপিপি যে ফোল্ডারে আছে, আমার এই প্রোগ্রাম ডট সি এটাও সেম ফোল্ডারে সেভ করা আছে। সো আমরা অ্যাকচুয়ালি যখন এই টোকেন জেনারেটরটা রান করব তখন এই প্রোগ্রাম ডট সিটার ওপর এটা মানে অ্যাপ্লাই হবে আর কি। সো এই প্রোগ্রাম ডট সিতে অ্যাকচুয়ালি কি কি কোড আছে সেইটা এই টোকেন জেনারেটর বলে দিবে আর কি, অর্থাৎ এটা টোকেনগুলো বলবে। সো আমরা রান করলে আমরা বুঝতে পারবো। সো আমরা যদি রান করি তখন আমাদের কাছে একটা কনসোল চলে আসছে, আমরা জাস্ট এখানে ইনপুট হিসেবে দিব program.c, অর্থাৎ যে প্রোগ্রামের উপরে আমরা এটা অ্যাপ্লাই করতেছি এই যে এখানে দেওয়া আছে program.c, এইটা জাস্ট আমরা এটার নামটা দিলাম। দিয়ে এখন যদি আমরা এন্টার দিই তাহলে দেখতে পারবো এখানে বলতেছে যে ইন্ট ইজ এ কিওয়ার্ড। এখানে যে প্রোগ্রামের শুরুতে আছে ইন্ট ইজ এ কিওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে। দেন মেইন হচ্ছে একটা আইডেন্টিফায়ার, তারপরে আবারও আছে ইন্ট হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ড। দেন এ আছে এ আইডেন্টিফায়ার, বি আইডেন্টিফায়ার। দেন 8c এইটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার, এ আন্ডারস্কোর বি এটা একটা আইডেন্টিফায়ার, নাম্বার $সাইন এটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। এভাবে দেখা যাচ্ছে সবগুলাই বলে দিচ্ছে। এই যে ইকুয়াল ইজ এ অপারেটর, তারপর প্লাস ইজ এ অপারেটর, 80.0 ইজ এ নাম্বার, রিটার্ন ইজ এ কিওয়ার্ড। এভাবে আমাদের প্রোগ্রামের মধ্যে যে যে এলিমেন্ট গুলো আছে বেসিক্যালি আমাদের এখানে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, তারপরে ইনভ্যালিড আইডেন্টিফায়ার যদি থাকে, অপারেটর, জাস্ট এগুলোই মূলত বলে দিবে, আর নাম্বার। সো এই 5টা জিনিস বলে দিবে। সো এই প্রোগ্রামটা আমরা আরেকটা ভাবে করতে পারি এখানে ফাইল হ্যান্ডলিংটা, সেটা হচ্ছে আমরা যদি আরো ইজি করি। এখানে যেটা করা হয়েছে যে ফাইল হ্যান্ডলিং এর সময় ফাইল নেমটা নেওয়া হয়েছে ইনপুট হিসেবে। সো আমরা ইনপুট হিসেবে যদি ফাইল না নিই তাহলে ডিরেক্ট এখানে ফাইল নেমের এখানে স্ট্রিং একটা দিয়ে দেওয়া যায়। সেটা করে যদি আমি একবার দেখাই যে আমি এই যে ফাইল নেমটা এখান থেকে মুছে দিলাম, কারণ ফাইল নেম আর আমাদের ইনপুট নিতে হচ্ছে না। গেট লাইন এটাও আমরা মুছে দিলাম, কারণ এটাও আমাদের আর লাগতেছে না। দেন ফাইল নেম যেটা আছে ফাইল নেমের এখানে আমরা জাস্ট একটা স্ট্রিং দিয়ে দিলাম, সেটা হচ্ছে program.c। সো আমরা এই ফাইলটার অ্যাকচুয়ালি নাম লিখে দিলাম। সো এইবারে যদি আমরা রান করি, এটা আগে কেটে দিই, এইবার রান করলে সেম কাজটাই করবে। এবার কোনো একটা মানে এবার আর কোনো ইনপুট দেওয়ার দরকার পড়বে না। সো বেসিক্যালি এটা ছিল আমাদের প্রোগ্রামের সিস্টেম। আমরা যদি ইনপুট নিতে চাই তাহলে এখানে ফাইলের কাজটুকু করতে পারি, আবার ফাইলের কাজটুকু না করলে আমরা ডিরেক্ট এটা লিখে দিতে পারি। সো আমরা এখন মেইন প্রোগ্রামটা দেখব। মেইন প্রোগ্রাম দেখার আগে আমি এটা প্রোগ্রাম আরেকটা নিউ ফাইলে প্রোগ্রামটা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি একটা নিউ ফাইল নিলাম এবং এটা সেভ করতেছি, নাম দিলাম আমি token.cpp, যেহেতু C++ কোড।
সো এট ফার্স্ট আমি যেটা করব, আমি কিছু হেডার ফাইল অ্যাড করব। এটা তো আমরা সব প্রোগ্রামে আমাদের করতে হয়। সো আমি যেটা করতেছি, ইনপুট আউটপুটের জন্য মানে সি ইন সি আউট এগুলোর জন্য মূলত আমরা ইনক্লুড করি আইও স্ট্রিম সি প্লাস প্লাসে। সো আমি আইও স্ট্রিম ইনক্লুড করে নিলাম। দেন হচ্ছে আমরা যেহেতু ফাইল নিয়ে কাজ করব, সো ফাইলের জন্য আমাদের ইনক্লুড করতে হবে এফ স্ট্রিম, ফাইল স্ট্রিম। এফ স্ট্রিমকে ইনক্লুড করলাম। দেন আমাদের স্ট্রিং নিয়ে কাজ করতে হবে। সো আমি স্ট্রিংটাকে ইনক্লুড করে নিচ্ছি, ইনক্লুড স্ট্রিং। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ভেক্টর নিয়ে কিছু কাজ করতে হবে। সো আমি ভেক্টরটাকে ইনক্লুড করে নিই, ইনক্লুড ভেক্টর। সো আমাদের ইনক্লুড করা শেষ। আমি জাস্ট নেম স্পেসটা দিয়ে দিই, ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড। দেন আমাদের এখন মেইন কাজটা শুরু হবে। সো আমরা বেসিক্যালি পুরো প্রোগ্রামটাকে কয়েকটা পোর্শনে ভাগ করছি। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফাংশন তৈরি করা আছে, ইউজার ডিফাইন ফাংশন। সো এই ইউজার ডিফাইন ফাংশনগুলো তৈরি করার কারণ হচ্ছে আমাদের কোডটাকে ইজি করা। কারণ একটা ফাংশনে যদি আমরা পুরো কোডটা করতাম তাহলে আমাদের কোডটা একদম জঘন্য লেভেলের হয়ে যেত আর কি, বোঝা যাইতো না। সো দ্যাটস ওয়াই আমরা অনেক কয়েকটা ফোল্ডার করে নিয়েছি এখানে তৈরি। সো আমিও এখানে এখন ফোল্ডার তৈরি করা শুরু করব, কিন্তু তার আগে আমরা মেইন ফাংশনের কাজটা করে নিব। সো মেইন ফাংশনের কাজটা হচ্ছে মূলত জাস্ট আমরা একটা ফাইল ইনপুট নিব এবং সেই ফাইলটাকে ফাইল থেকে ইনপুট নিয়ে ফাইলটাকে আমরা পাস করব। সো যেহেতু আমরা এখানে ফাইল থেকে ইনপুট নিচ্ছি, সো আমাদের লিখতে হবে আই ইনপুট ফাইল স্ট্রিম। সো এইটা নিতে হবে। এরপরে আমরা একটা নাম দিব, সে আমি নাম দিলাম ফাইল, ফাইল একটা নাম দিলাম। সো আইএফ স্ট্রিম ফাইল, এটা আমরা যেহেতু ফাইল থেকে ইনপুট নিব, দ্যাটস ওয়াই আইএফ স্ট্রিম ফাইল। আমাদের যদি ফাইলে আউটপুট দিতে হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি ওএফ স্ট্রিম। আর এখানে আমরা ইনক্লুড করছি এফ স্ট্রিম, মানে ফাইলের কাজ করার জন্য। আমরা এখানে আইএফ স্ট্রিমও অবশ্য ইনক্লুড করতে পারতাম। সো সেটা বিষয় না, আমরা এখন একটা স্ট্রিং লিখি, স্ট্রিং এর নাম দিই স্ট্রিং লাইন দিলাম। এটা হচ্ছে লাইন আমাদের থেকে ইনপুট নিবে, এটা হচ্ছে স্ট্রিং লাইন, মানে ওই ফাইলে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো আমরা স্ট্রিং লাইনের মধ্যে সংরক্ষণ করব। এখন আমরা যেটা করব, যে ফাইলের কাজটা যদি আমরা করি তাহলে অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হয় যে আমরা ইফ স্ট্রিম ফাইল একটা তৈরি করে নিয়েছি, এরপরে এই ফাইলটা ওপেন করতে হয়। সো আমি পরের পেজেই পরের লাইনেই ফাইলটা ওপেন করতেছি। সো এই যে আমাদের এটা অবজেক্ট ফাইল, একটা অবজেক্ট আইএফ স্ট্রিমের একটা অবজেক্ট ফাইল। সো আমরা এই ফাইলটা আগে লিখব, মানে অবজেক্টের নেম ডট ওপেন, মানে আমরা ফাইলটা এখন ওপেন করলাম। ওপেন করে আমরা এখানে ফাইলটার নাম দিব। সো ফাইলটার নাম যেহেতু প্রোগ্রাম ডট সি আছে এখানে, সো আমি প্রোগ্রাম ডট সি দিচ্ছি, এটা ফাইলটার নেম। এখন আমরা ফাইল থেকে ডাটাগুলা রিড করব। সো হোয়াইল ফাইল, মানে এটা হচ্ছে, এটা দ্বারা মিনিংটা এরকম আসে যে ফাইলে আমরা যতক্ষণ পর্যন্ত ডাটা পাবো ততক্ষণ নিতেই থাকবো, এরকম একটা বিষয়। সো হোয়াইল ফাইল, হোয়াইলের ব্র্যাকেটটা আমরা দিয়ে দিলাম, এর মধ্যে আমরা দিব গেট লাইন, গেট লাইন। এখন আমরা এর আগে যে প্রোগ্রামটা করেছিলাম কমেন্টের, ওখানে আমরা গেট লাইনের সময় দিয়েছিলাম সি ইন, আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেম বা এখানে অবজেক্টের নেম, যেহেতু স্ট্রিং একটা ক্লাস। সো এইরকম লাইন দিয়েছিলাম। সো ওখানে সি ইনটা ছিল মূলত আমাদের আরেকটা অবজেক্ট, মানে আমাদের স্ট্যান্ডার্ড যে ইনপুট ডিভাইস কিবোর্ড সেটা। সো আমরা তো এখানে আর কিবোর্ড থেকে ইনপুট নিব না, এখানে আমরা ফাইল থেকে ইনপুট নিব। সো আমাদের এখানে যেটা করতে হবে, এই যে ফাইল অবজেক্টের নামটা দিতে হবে। তো আমরা ফাইল অবজেক্টের নাম আইএফ স্ট্রিম অবজেক্টের নাম রাখছিলাম কি, ফাইল নাম রাখছিলাম।
সো আমরা বেসিক্যালি ফাইল এখানে লিখব। এই ফাইলটা মানে বোঝাচ্ছে আমাদের এই যে আইএফ স্ট্রিমে যে আমরা ফাইলটা ডিক্লেয়ার করছি সেই ফাইলটা। সো সেই ফাইল থেকে আমরা ইনপুট নিব এবং ইনপুট নিয়ে আমরা কোথায় রাখবো, লাইনে। এইভাবে আমাদের ইনপুটটা চলতেই থাকবে এবং অ্যাট লাস্ট আমরা যেটা করব, ইনপুট নেওয়া শেষ হলে আমরা ফাইলটা ক্লোজ করব। সো এই ক্ষেত্রেও কিন্তু সেম, যে আমরা ফাইলটা কেন লিখলাম, ফাইলটা হচ্ছে আমাদের অবজেক্টের নাম, আইএফ স্ট্রিমের অবজেক্টের নাম ফাইল রাখছি আমরা। দেন অবজেক্ট নেম ডট ক্লোজ, আমরা ফাইলটাকে ক্লোজ করলাম এবং অ্যাট লাস্ট রিটার্ন 0। সো আমাদের প্রোগ্রাম বেসিক্যালি শেষ, কিন্তু যদিও শেষ না। সো এইটুকু ছিল আমাদের ফাইলের কাজ। এরপরে আমরা আরো কিছু কাজ করব। ফাইল থেকে ডাটা নেওয়ার পরে আমরা আরো সেগুলাকে মানে পার্স করব, মানে সাবস্ট্রিং এ তৈরি করব। তারপর সাবস্ট্রিং গুলাকে আমরা আবার চেক করব যে এটা কি কিওয়ার্ড কিনা, অপারেটর কিনা, আইডেন্টিফায়ার কিনা। সো এগুলাই কাজ আর কি। তো আমি এখন ফাংশন তৈরি করা শুরু করে দিব, নতুন নতুন ফাংশন। সো এট ফার্স্ট আমি যে ফাংশনটা তৈরি করে নিব সেটা হচ্ছে, সেটা রিটার্ন টাইপটা ভয়েড, মানে সেটা কোনো ধরনের রিটার্ন করবে না। আর বেসিক্যালি ওই ফাংশনটার মধ্যে আমরা যাবতীয় কাজ, আউটপুটের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিব। সো ভয়েড আমরা নাম দিলাম হচ্ছে সে পার্স, পার্স নাম দিলাম। সো পার্সের মধ্যে আমরা পাস করব হচ্ছে স্ট্রিং, স্ট্রিং 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 এর নাম দিলাম হচ্ছে সেই কি দিব, স্ট্রিং এর নাম এস দি, হ্যাঁ এস। আচ্ছা, স্ট্রিং এর নামে এস দিলাম, স্ট্রিং এস। এরপরে আমরা যেটা করব, এই ফাংশনের বডিটা দিয়ে দিব, ব্র্যাকেট কার্লি ব্রেস স্টার্ট কার্লি ব্রেস ক্লোজ। সো এটা আমাদের একটা ইউজার ডিফাইন ফাংশন তৈরি হলো পার্স নামে, যার মধ্যে আমরা স্ট্রিং এস, এস নামে একটা স্ট্রিং কে পাস করব এবং সেটা কোনো কিছু রিটার্ন করবে না এই ফাংশনটা। সো বেসিক্যালি আমরা যেটা করব, এই যে এই এস স্ট্রিংটা কই থেকে আসবে, এই যে হোয়াইলের মধ্যে যে ফাইলটা আমরা ফাইলটা চালাচ্ছি, ফাইল থেকে আমরা ইনপুট নিচ্ছি। সো ফাইলে আমরা যে ইনপুটটা পাবো সেই ইনপুটটা আমরা পার্স করব। সো আমি এখানে পার্স দিলাম, মানে পার্স ফাংশনকে কল করলাম এবং এর মধ্যে লাইনটাকে পাস করলাম। সো যেহেতু লাইন, এখানে এই যে লাইনটা আছে, লাইন হচ্ছে একটা স্ট্রিং, আবার আমাদের এই পার্স যে আছে পার্স ফাংশন, সেটাও একটা স্ট্রিং টাইপের কোনো কিছু আর্গুমেন্ট আর কি পাস করতে পারবে। সো আমরা এই পার্সের মধ্যে আমরা লাইনটা যদি দিই তো এটা পারফেক্টলি কাজ করবে। সো আমরা গেট লাইন করার পরে সেটা পার্স করলাম, অর্থাৎ এই গেট লাইন, যে লাইন থেকে যে আমরা ডাটাটা পাচ্ছি বা লাইনের মধ্যে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা আমরা পার্সের মধ্যে পাঠাবো। সো পার্সে আমরা পাঠালাম। এখন পার্সে পাঠানোর পরে আমাদের আরো অনেক কিছু কাজ আছে, আমরা এখন এখান থেকে আবার ভাগাভাগি করব, স্ট্রিং গুলাকে সাবস্ট্রিং এ রূপান্তর করব। তো তার আগে বেসিক্যালি আমরা আরো কিছু ফাংশন তৈরি করে নিব। সো এট ফার্স্ট আমরা যে ফাংশনটা তৈরি করব সেটা হচ্ছে বুলিয়ান টাইপের, অর্থাৎ এটা হয় ট্রু অর ফলস, ট্রু অর ফলস এই জাতীয় রিটার্ন করবে। সো বুলিয়ান ফাংশন, এটার নাম দিলাম আমরা ইজ সেপারেটর, ইজ সেপারেটর। তো সেপারেটরের মধ্যে আমরা মূলত পাস করব হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টারের নাম দিলাম সিএইচ। সো সিএইচ, এখন বিষয়টা হচ্ছে সেপারেটর আমরা মূলত কেন ইউজ করতেছি, তাই না? সো আমরা এখানে দেখি প্রোগ্রামের মধ্যে, এটা একটা আমাদের প্রোগ্রাম। সো এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে এখানে যেমন এ কমা বি কমা এইট সি কমা এগুলো অনেক কিছু লাগানো অবস্থায় আছে, বা এটা একটা লাইন 3 নাম্বার, এটা একটা লাইন। সো এই লাইনে দেখা যাচ্ছে যে এই লাইন যখন আমরা ইনপুট নেব তখন তো এই লাইনটা আমাদের পুরোটা ইনপুট হবে, একটা লাইন ফুল একটা লাইন ইনপুট হবে। সো আমাদের এই যে ইনটাকে আলাদা করতে হবে, দেন এটাকে আলাদা করতে হবে, বিটাকে আলাদা করতে হবে, এইট সিটাকে আলাদা করতে হবে, এবি কে আলাদা করতে হবে, নাম্বার ডলারকে আলাদা করতে হবে। সো এগুলাকে আমাদের আলাদা করতে হবে। সো আলাদা করার জন্য আমরা মূলত কিছু ক্যারেক্টার নিব, যেমন স্পেস। এই যে ইন্ট আর এর মধ্যে স্পেস আছে,
তখন আমরা ধরবো যে ইন্ট এবং এ এই দুইটা আলাদা আলাদা। দেন এ আর বি এর মধ্যে কমা আছে, সো কমা যখন থাকবে তখন আমরা ধরে নেব এ এবং বি এই দুইটা আলাদা। দেন তারপরে আরো বিষয় হচ্ছে সেমিকোলন। সেমিকোলন যদি কোথাও থাকে তখন আমরা ধরে নেব এই সেগুলো আলাদা। দেন এই যে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের প্রোগ্রামের মধ্যে যদি আবার সেকেন্ড ব্র্যাকেট মানে কার্লি ব্রেস থাকে, বা অ্যারের জন্য যে আমরা ব্র্যাকেটটা ইউজ করি থার্ড ব্র্যাকেট, এগুলো যদি থাকে তখন আমরা যেটা করব আমরা ওগুলাকে আলাদা আলাদা করে নিব, যে আমাদের এই ব্র্যাকেটের প্রথম অংশে হচ্ছে একটা জিনিস, পরের অংশে আরেকটা জিনিস। যেমন এখানে এই যে এ কমা বি আছে, সো আমরা ধরে নিচ্ছি এখানে এ একটা আলাদা পার্ট, বি একটা আলাদা পার্ট। সো এগুলা পার্ট গুলা সেপারেট করার জন্য আমরা ওই সেপারেটরটা ইউজ করব। সো টোকেনের মধ্যে আমরা দিলাম ইজ সেপারেটর। সো এরপরে আমরা পাস করতেছি একটা ক্যারেক্টার। এইটা আমাদের জাস্ট বলবে যে আমরা যে ক্যারেক্টারটা এখানে পাস করতেছি সেইটা সেপারেটর কিনা। সো আমরা যেটা বললাম যে সেপারেটর হইতে গেলে আমরা কিছু কিছু ক্যারেক্টার ইউজ করব। তো আমরা একটা স্ট্রিং নিই, স্ট্রিং এর মধ্যে আমরা একটু বলে দিব যে আমরা কি কি ক্যারেক্টারগুলো সেপারেটর হিসেবে ইউজ করব। তো আমি নাম দিলাম স্ট্রিং ভ্যালু, স্ট্রিং এর নামটা দিলাম ভ্যালু। ভ্যালুর মধ্যে আমরা কিছু ক্যারেক্টার অ্যাড করব, যেমন আমাদের স্পেস দিতে হবে, একটা স্পেস দিলাম। দেন তার মানে বোঝা যাচ্ছে স্পেস যখন থাকবে তখন সেপারেট করবে। দেন কমা দিয়ে নিলাম, কমা থাকলে সেপারেট হবে, সেমিকোলন থাকলে সেপারেট হবে। দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট থাকলে বা প্যারেনথেসিস স্টার্ট হলে সেপারেট হবে, প্যারেনথেসিস ক্লোজ হইলে সেপারেট হবে। দেন কার্লি ব্রেস স্টার্ট হলে সেপারেট হবে, কার্লি ব্রেস ক্লোজ হলে সেপারেট হবে। দেন থার্ড ব্র্যাকেট স্টার্ট, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলে সেপারেট হবে। তো এই ক্যারেক্টারগুলো মূলত থাকলে আমরা সেপারেট করব। শেষ সেমিকোলন দিলাম। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা একটা লুপ চালাবো, লুপ ফর লুপ ইন্টিজার i ইকুয়াল 0। 0 দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা স্ট্রিং বা ক্যারেক্টারের অ্যারে, এখানে অনেকগুলা ক্যারেক্টার আছে। সো ক্যারেক্টার আমরা জানি অ্যারে 1 ইন্ডেক্স থেকে শুরু হয়, 0 ইন্ডেক্স থেকে শুরু হয়। সো আমরা ইন্টিজারের ভ্যালু ওই জন্য 0 দিয়ে শুরু করলাম। i এর ভ্যালুটা 0 থেকে কত দূর পর্যন্ত চলবে, i লেস দেন ভ্যালু ডট লেন্থ ফাংশন। আমরা এটা অলরেডি জানি, লেন্থ ফাংশন গত দুইটা প্রোগ্রামের সময় আমরা আলোচনা করছিলাম। সো লেন্থ ফাংশন মূলত আমাদের এই যে এই ভ্যালু যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর লেন্থটা আর কি প্রকাশ করবে, এটা অলরেডি আমরা জানি। সো এইটা বেসিক্যালি কি হবে, এই লুপটা আমাদের এই এখান থেকে শুরু করে 0 থেকে শুরু করে 1 2 3 4 এইভাবে পুরো যে অ্যারেটা আছে ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং, এই পুরো ক্যারেক্টার অ্যারে জুড়ে সার্চ করবে, এরকম একটা বিষয়। সো এরপরে আমরা যেটা করব, ইফ যদি কি হয়, যদি সিএইচ আমরা যেটাকে পাস করতেছি এই ইজ সেপারেটর ফাংশনের মধ্যে, ইজ সেপারেটর ফাংশনের মধ্যে সিএইচ কে পাস করতেছি, এই সিএইচটা যদি সমান সমান হয়, কার সমান হয়, ভ্যালু আই। তার মানে একবার এটা 0 ইন্ডেক্সে দেখবে, একবার 1 ইন্ডেক্সে দেখবে, 2 ইন্ডেক্সে দেখবে, এইভাবে পুরো অ্যারেটাকেই সার্চ করবে। সো ভ্যালু যে আমাদের ক্যারেক্টার অ্যারে আছে সেই অ্যারের পুরোটাকে সার্চ করবে, এবং সেটা যদি আমাদের সিএইচ এর সাথে মিলে যায়, সিএইচ এর সাথে মিলে গেলে তখন আমাদের এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু, রিটার্ন ট্রু। হ্যাঁ, রিটার্ন ট্রু। এবং যদি রিটার্ন মানে ট্রু না হয় সেই ক্ষেত্রে রিটার্ন করবে ফলস। সো বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের এটা ট্রু রিটার্ন করতেছে যদি ক্যারেক্টার মিলে, আর যদি ট্রু রিটার্ন করতে না পারে, কখনোই যদি এটা না মিলে, তখন অ্যাট লাস্ট লুপটা শেষ হয়ে গেলে তখন আমাদের ফলস রিটার্ন করবে। সো এটা ছিল আমাদের সেপারেটর ফাংশন ইউজার ডিফাইন। সো সেম ভাবে আমরা আরেকটা ফাংশন তৈরি করে নিব। সো ওটা ছিল সেপারেটর, এবার আমরা নাম দিব হচ্ছে ইজ অপারেটর।
ইজ অপারেটর। সো অপারেটরের মধ্যে আমরা এইভাবে সেম ভাবে ভ্যালু দিব, তারপরে হচ্ছে ভ্যালুর লেন্থ পর্যন্ত আমরা সার্চ করব সিএইচ। তো সেম কাজ অ্যাকচুয়ালি, যে সেভ অপারেটরের মধ্যে আমরা জাস্ট অপারেটর গুলো সার্চ করব। ওখানে আমরা যেটা করতেছিলাম, দেখতেছিলাম যে আমরা স্পেস, কমা, সেমিকোলন, প্যারেনথেসিস এগুলোর সাথে মিল পাই কিনা। আর অপারেটরে মূলত আমরা সার্চ করব যে প্লাস, মাইনাস, মাল্টিপল সাইন, ডিভিশন সাইন, দেন হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, নট, এগুলোর সাথে মিলে কিনা। বা আরো দেওয়া যায়, এন্ড দেওয়া যায়, অর দেওয়া যায়, এগুলোর সাথে মিলে কিনা। সো আমরা বেসিক্যালি নট পর্যন্তই রাখলাম। সো এগুলার সাথে মিলে কিনা, যদি এগুলার সাথে মিলে তখন বলবে যে ট্রু, অথবা যদি না মিলে তখন বলবে রিটার্ন ফলস। সেম কাজ আগেরটার মতোই। সো এরপরে আমরা যেটা করব, আমরা এখন পার্সে চলে যাই। আমরা কিওয়ার্ড বা আইডেন্টিফায়ার এগুলো নিয়ে পরে কাজ করব, আগে আমরা পার্সটা করি। সো পার্সিং এর ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা মূলত সাবস্ট্রিং তৈরি করব। সো সাবস্ট্রিংটা কিভাবে তৈরি করব? সাবস্ট্রিং তৈরি করার আগে আমরা এখানে ভেক্টর ইউজ করব। অর্থাৎ আমাদের যে লম্বা লম্বা স্ট্রিং গুলো থাকবে, লাইন গুলো থাকবে, এর মধ্যে আমরা সাবস্ট্রিং গুলাকে রাখবো। এটা যদি আমি একটু দেখাই কোথাও, যে এখানে যদি দেখাই, এখানে যে ইন্ট, এটা একটা লাইন। সো এই লাইনকে যখন আমরা পার্স করব, তখন এটা এইরকম রিটার্ন, মানে এইরকম একটা ভেক্টর তৈরি করবে, ইন্ট এ বি 8c a আন্ডারস্কোর বি নাম্বার $। সো এইরকম একটা ভেক্টর তৈরি করবে। সো এরকম ভেক্টর তৈরি করার জন্য আমরা মূলত ইউজ করতেছি পার্সিংটা। অর্থাৎ আমাদের এইটা টোটাল একটা স্ট্রিং, এই স্ট্রিংকে বিভিন্ন জায়গায় ভেঙে 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 আমাদের অনেকগুলো সাবস্ট্রিং তৈরি করবে। সো যেহেতু এগুলো মানে এই যে আমরা যে সাবস্ট্রিং গুলো তৈরি করলাম, এগুলোও তো এক ধরনের স্ট্রিং। সো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ভেক্টরের স্ট্রিং টাইপের ভেক্টর ইউজ করব। সো আমরা ভেক্টর ইউজ করতেছি, ভেক্টরের টাইপটা হবে স্ট্রিং। সো ভেক্টরের টাইপটা আমাদের এইভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেক্টর বলি বা স্ট্যাক কিউ বলি, এগুলার সাইজ আমাদের নাম লেখার পরে, আমাদের ভেক্টর বা স্ট্যাক কিউ যেটা আমরা ইউজ করব সেটা লেখার পরে অ্যাঙ্গেল ব্রেসের মধ্যে আমাদের এই যে ডেটা টাইপটা লিখে দিতে হয়। এরপরে ভেক্টরের আমরা নাম দিব, ভেক্টরের নাম আমরা দিলাম টোকেনস, যেহেতু ওগুলো আমাদের টোকেন। সো আমরা নাম দিলাম টোকেনস, মানে অনেকগুলা টোকেন। সো এরপরে আমরা যেটা করব, আমরা আরেকটা স্ট্রিং তৈরি করব, স্ট্রিং। সো স্ট্রিং এর নাম দিলাম সে টোকেন। এইটা আবার কেউ ভুল করে বসিও না আর কি, আমরা একটা নাম দিছি কিন্তু টোকেনস, একটা হচ্ছে টোকেন। সো টোকেনটা বেসিক্যালি আমরা ধরতেছি সিঙ্গেল, ইন্ডিভিজুয়াল। টোকেনটা আমরা ধরতেছি মূলত ইন্ডিভিজুয়াল যে টোকেন গুলো আছে, যেমন ইন্ট একটা টোকেন, এ একটা টোকেন, বি একটা টোকেন। আর পুরো টোকেনটার নাম দিছি আমরা টোকেনস, যেটা হচ্ছে একটা ভেক্টর। সো এই সবগুলা মিলে ভেক্টর, যেটার নাম রাখছি আমরা টোকেনস, এবং সিঙ্গেল, এটার নাম রাখছি আমরা টোকেন। সো আমরা টোকেনটা আর কি ইনিশিয়ালাইজ করে দিই, টোকেনটার ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি ফাঁকা। এটা কিন্তু মাস্ট দিতে হবে, যে আমরা টোকেনের ভ্যালু দিলাম ইনিশিয়ালি একটা ফাঁকা স্ট্রিং, যেটার মধ্যে কিছুই নাই, এরকম একটা স্ট্রিং ইউজ করলাম। এখন আমরা যেটা করছি অলরেডি, সেটা হচ্ছে আমরা মেইন ফাংশন থেকে যে লাইনটা গেট করছিলাম ফাইল থেকে, সেই লাইনটা আমরা পার্সের মধ্যে দিয়ে পাস করছিলাম। সো এটা একটা, এই যে এই স্ট্রিং এস, এইটা মূলত লাইনটা এর মধ্যে দিয়ে পাস হয়েছিল এস নামে। সো আমরা এখন যেটা করব, এই স্ট্রিং এসটার সামনে থেকে একদম শেষ পর্যন্ত সার্চ করব। সো এই জন্য আমরা একটা লুপ ইউজ করি, ফর লুপ, ফর ইন্টিজার i equals 0, i less than s dot length ফাংশন, দেন হচ্ছে i এক এক করে বাড়বে, ইনক্রিমেন্ট হবে। সো এইটা বেসিক্যালি আমাদের
লুপ, যেটা হচ্ছে এই যে স্ট্রিং এস এই অবজেক্টের সামনে থেকে শেষ পর্যন্ত সবগুলা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারবে। এই লুপটা অলরেডি আমরা ইউজ করছি, আর এই লুপটা সম্পর্কে আমরা অলরেডি জানিও। সো এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে আমরা চেক করব যে আমাদের এই যে আমরা যখন যে ইন্ডেক্সে আসি, যেমন যখন আমরা i এর ভ্যালুটা যখন 0 তখন 0তম ইন্ডেক্সে আসি, i এর ভ্যালুটা যখন 1 তখন 1তম ইন্ডেক্সে আসি। তো আমরা দেখব যে আমরা যে ইন্ডেক্সে আসি তখন সেই ইন্ডেক্সটা সেপারেটর কিনা বা অপারেটর কিনা এগুলো চেক করব। সো আমি প্রথমে চেক করতেছি ইফ যদি ইজ সেপারেটর, তো সেপারেটর যেহেতু একটা ফাংশন তাই আমি সেপারেটরের সাথে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা পাস করব একটা ক্যারেক্টার, কারণ কি আমরা এই যে এখানে দেখি সেপারেটরের সাথে আমরা একটা ক্যারেক্টার পাস করছি, তাই না? সিএইচ নামে একটা ক্যারেক্টার পাস করছিলাম, ওখানে সিএইচ নাম দিয়েছিলাম। সো আমাদের ওই সিএইচ ক্যারেক্টারকে আমাদের এখানে পাস করতে হবে। সো আমরা যেটা করব বেসিক্যালি এখানে আমরা পাস করব এস আই, মানে আমরা যখন যে ক্যারেক্টারটা লুপে ইন্ডেক্সিং করতেছি, এই লুপে যখন আমাদের যে ক্যারেক্টারটা পাচ্ছি বা আইতম যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা সেপারেটর কিনা সেটা জানার জন্য আমরা সেপারেটর ফাংশনের মধ্য দিয়ে সেই ক্যারেক্টারটাকে পাস করলাম। যেহেতু এটা একটা স্ট্রিং, এই যে লাইনটা আমাদের যে এসটা আছে এটা একটা স্ট্রিং, সো স্ট্রিং এর যে কোনো একটা ইন্ডেক্সে সেখানে তো ক্যারেক্টারই থাকে, কারণ স্ট্রিং তো ক্যারেক্টারের অ্যারে। সো এই অ্যারেটাকে অ্যারে না, ক্যারেক্টারটাকে আমরা সেপারেটরের মধ্যে পাস করলাম। পাস করার পরে আমরা এখান থেকে দুইটা রেজাল্ট পাইতে পারি, একটা হচ্ছে ট্রু এবং আরেকটা হচ্ছে ফলস। ট্রু কখন পাবো সেটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারটা যদি এই যে স্পেস, কমা, সেমিকোলন এগুলা কোনোটার সাথে মিলে যায় সেই ক্ষেত্রে আমরা ট্রু পাবো, আর যদি না মিলে সেই ক্ষেত্রে আমরা ফলস পাবো। সো যদি আমরা ট্রু পাই তাহলে কি করব? তাহলে আমরা যেটা করব ইফ টোকেনের দিকে দেখব। যদি আমরা সেপারেটরে ট্রু পাই তার মানে আমাদের সেপারেটরটা ট্রু। এখন আমি যদি একটা এক্সাম্পল একটু ভালো করে দেখাই, যে এই যে যেমন আমরা হয়তো বা ইন্ট পর্যন্ত আমরা অ্যাক্সেস করছি, তারপরে আমরা একটা স্পেস পাইছি, তাই তো? সো স্পেস যখন পাবো, আমরা যখন এই যে কোনো একটা সেপারেটর পাবো তখন আমরা তো আগের অংশটাকে আলাদা করে নিব, তাই না? সো আমরা এখন বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ইফ ইজ সেপারেটর যদি ট্রু হয়, মানে আমরা যে ক্যারেক্টারটা দেখলাম সেই ক্যারেক্টার যদি সেপারেটর হয়, তখন আমরা টোকেনটাকে চেক করব। টোকেনটা যদি ফাঁকা না থাকে, এই যে আমরা কি দিয়েছি, নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, তাই তো? ইনিশিয়ালি ছিল ব্ল্যাঙ্ক, টোকেনটা ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক ছিল। সো আমরা এখন দিলাম নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, মানে যদি আমাদের টোকেনটা ব্ল্যাঙ্ক না থাকে সেই ক্ষেত্রে আমরা টোকেন্স, মানে টোকেন্সটা হচ্ছে ভেক্টর আর টোকেনটা হচ্ছে স্ট্রিং, সো টোকেন্স এর মধ্যে আমরা পুশ ব্যাক করব, পুশ ব্যাক করব কাকে? টোকেনকে। সো এইটা বেসিক্যালি যেটা হবে আর কি মূলত। এরপর আরো কোড লিখলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে এই যে আমাদের এইটা যদি লাইন হয়, আমি এগুলো কেটে দিচ্ছি। সো এটা লাইন যদি হয় তাহলে আমরা একটা একটা ক্যারেক্টার করে এক্সেস করতেছি। সো প্রথমে আমরা পাবো আই, সো আইটাকে পাওয়ার পরে আমরা সেই আইটাকে টোকেনের মধ্যে পুশ করব, আমি নাম দিলাম টোকেন। আচ্ছা, টোকেনের মধ্যে আমরা আইটাকে রাখবো, পুশ করব। দেন আমরা যখন এনটাকে অ্যাক্সেস করব তখন আমরা এই টোকেনের মধ্যে এনটাকে পুশ করব। যখন আমরা পুশ করব তখন অ্যাকচুয়ালি সেটা শেষে গিয়ে অ্যাড হবে। প্রথম অবস্থায় ফাঁকা ছিল, তারপর আই যখন পুশ হলো তখন আইটা এসে এখানে জমা হলো, দেন এনটা যখন পুশ হলো তখন আই এর পরে এন এসে জমা হলো, দেন আমরা যখন টি কে পাইলাম তখন টি কেও আমরা এখানে পুশ করলাম। তারপরে আমরা দেখতেছি এখানে একটা সেপারেটর আছে, এই যে সেপারেটর থাকলো। সো এই অবস্থায় টোকেনটা কি ফাঁকা আছে? টোকেনটা আমাদের ফাঁকা নাই। যদি টোকেনটা না ফাঁকা থাকে
তখন সেটা আমরা টোকেনস এর মধ্যে এই টোকেনের যে ভ্যালুটা সেটাকে পুশ করব, মানে আমাদের যে টোকেনস আছে টোকেনস ভেক্টর, সেই টোকেনস ভেক্টরের মধ্যে আমাদের এই যে ইনটাকে আমরা রেখে দিব। সো বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, ইনটাকে আমরা রাখলাম। সো আমরা আবার প্রোগ্রামে চলে যাই। সো আমরা পুশ ব্যাক করলাম টোকেনস এর মধ্যে, টোকেনস ভেক্টরের মধ্যে আমরা এই টোকেনটাকে রাখলাম। এরপরে আমরা যেটা করব, আমাদের যেহেতু রাখা হইলো, সো এখানে একটা কাজ করি, আরো স্টেটমেন্ট আছে, সো আমরা ব্লক ইউজ করি। সো যদি আমাদের টোকেনটা ফাঁকা না থাকে এবং একটা আমরা সেপারেটর পাই, তখন এট ফার্স্ট আমরা হচ্ছে টোকেনটাকে পুশ করব টোকেনসে, দেন টোকেন নামে যে আমাদের স্ট্রিংটা ছিল সেটাকে আবার নাল করে দিব। নাল করে দেওয়ার কারণ হচ্ছে সেখানে আমাদের আবার নতুন করে জমা হবে, সো সেটাকে আমরা নাল করে দিলাম। সো নাল করে দেওয়ার পরে অবশ্য এখানে যেহেতু আমরা জাস্ট হইলেই কাজ করতেছি, তো নাল অ্যাকচুয়ালি বাহিরে করলেও সমস্যা হইতো না, তো প্রবলেম নাই, আমরা ওখানে নাল করে দিলাম। দেন ও না, বাহিরেই নাল করে দিতে হবে, কারণ আছে, কারণটা আমি একটু এক্সপ্লেইন করি যদি। কারণটা হচ্ছে এই যে আমাদের যখন আমরা সেপারেটর পাবো, তখন যেটা হবে, তখন যদি টোকেন্সটা যদি আমাদের ফাঁকা ফাঁকা না থাকে, তখন আমরা পুশ করব। আবার টোকেনটা যদি অ্যাকচুয়ালি ফাঁকাও থাকে, মানে ইলস একটা কেস, টোকেনটা যদি আমাদের ফাঁকাও থাকে, সেই ক্ষেত্রেও আমরা টোকেনটাকে নাল করে দেব, কারণ আমরা জানি সেপারেটরের পর থেকে আবার নতুন কিছু শুরু হবে। এই যে এখানে যেমন এখানে একটা সেপারেটর পাইছি, আমরা অলরেডি জানি সেপারেটরের পর আবার নতুন কিছু শুরু হবে। সো আমাদের সেপারেটরের পরে যেটাই আসুক না কেন আমাদের নাল করতেই হবে। সো আমরা যদি একটা সেপারেটর পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা টোকেনটাকে নাল করে দিব পুশ করার পর, বা যদি অলরেডি টোকেনটা ফাঁকায় থাকে তখন তার পুশ করার প্রয়োজন পড়বে না। সো আমরা টোকেনটাকে ফাঁক করে দিব। সো আমি এখানে ব্লক অফ কোড ইউজ করছিলাম, মানে সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করছিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম। আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও এটা লিখতে পারি, সেম কাজই করবে। সো যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব অ্যাকচুয়ালি, তখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলোই রান হবে। আর যখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব না, তখন যেটা হবে জাস্ট সিঙ্গেল লাইনটা রান করবে। সো সিঙ্গেল লাইনের জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়াও যা, না দেওয়া তাই, তো আমি দিলাম না। দেন এখন যদি আমরা যেটা করব আর কি, যে আমাদের এটা যদি সেপারেটর না হয়, তো তখন একটা চান্স থাকে অপারেটর হওয়ার, যে আমাদের যে লাইনে যে ক্যারেক্টারটা আছে সেটা অপারেটর হওয়ার একটা চান্স থাকে। সো যদি সেপারেটর হয় সেই ক্ষেত্রে তো আমরা কাজ করলাম। এখন এলস ইফ যদি সেপারেটর না হয় এবং যদি সেটা একটা অপারেটর হয়, ইজ অপারেটর। সো অপারেটর ফাংশনের মধ্যে আমরা আবারও সেম কাজ করব, আমরা আবারও এস আই, মানে আইতম ইন্ডেক্সে যে এস এর ভ্যালুটা সেটা পাস করব একটা ক্যারেক্টার। সো এটা পাস করার পরে আমরা আবারও সেম কন্ডিশন দিব, ইফ যদি আমরা কি পাই, যদি আমরা একটা যদি টোকেনসটা ফাঁকা না পাই, টোকেন যদি ফাঁকা না থাকে, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা পুশ করব। সো কি পুশ করব, টোকেনসে আমরা টোকেনটাকে পুশ করব। সো টোকেনস মানে ভেক্টরের নাম টোকেনস ডট পুশ ব্যাক টোকেন। সো এখানে আরেকটা বিষয়, আমরা এখানে পুশের এইচটা দেই নাই, টোকেনস ডট পুশ ব্যাক টোকেন।
এরপরে আমরা যেটা করব, টোকেনটাকে আবার নাল করে দিব, টোকেনটা আমরা আবার ফাঁকা করে দিলাম। দেন আরেকটা চান্স থাকে যে আমাদের টোকেনটা অলরেডি ফাঁকাই থাকার, মানে টোকেন যদি ফাঁকা না থাকে সেই ক্ষেত্রে তো আমরা টোকেনসটাকে পুশ করলাম, কিন্তু আমাদের এমন হলো যে টোকেন ফাঁকা আছে, টোকেন ফাঁকা না থাকলে আমরা পুশ করলাম টোকেনসে, কিন্তু টোকেন তো ফাঁকাও থাকতে পারে। সো টোকেন যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেপারেটরের ক্ষেত্রে টোকেন যদি ফাঁকা থাকতো তখন আমাদের কোনো প্যারা ছিল না, কারণ আমরা জানি যে সেপারেটরের পরে নতুন কিছু শুরু হবে, আর সেপারেটরকে আমাদের বলতেও হবে না আলাদা করে যে এটা সেপারেটর। কিন্তু অপারেটর যখন হবে, অপারেটরকে আমাদের আলাদাভাবে বলতে হবে যে অপারেটর পরে যেহেতু নতুন কিছু শুরু হবে, আবার আমাদের এটাও বলতে হবে যে এখানে একটা অপারেটর ছিল বা এই একটা অপারেটর আছে। সো আমাদের এলস ক্ষেত্রেও এবারে একটা কাজ করতে হবে যে টোকেন যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আমাদের যে অপারেটরটা আছে সেটাকে আলাদা করে আবার পুশ করতে হবে। সো সেটা কিভাবে, সো আমি ইলসটা দিচ্ছি না কারণ ইলস দিয়ে কোনো কাজ নাই, যে আমাদের টোকেনটা ফাঁকা থাক বা না থাক, যদি ফাঁকা থাকে, যদি ফাঁকা থাকে তাহলে তো আমাদের অপারেটরটাকে পুশ করতে হবে, আর যদি ফাঁকা না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অপারেটরটাকে পুশ করতে হবে। সো আমি যদি একটা এক্সাম্পলে দেখাই, যে হয়তো এরকমটা দাঁড়ালো a প্লাস বি, এরকমটা দাঁড়ালো। সো এরকম ক্ষেত্রে যেটা হবে, আমাদের হয়তো এ অলরেডি ছিলই, আমাদের টোকেনে অলরেডি এ ছিল। সো আমরা যখন একটা প্লাস পাইলাম তখন আমরা যেটা করছি সেটা হচ্ছে টোকেন্সের মধ্যে আমরা হচ্ছে এটাকে এট ফার্স্ট পুশ করছি, তাই না? কিন্তু জাস্ট এটাকে পুশ করলে তো হবে না, আমাদের প্লাসটাকেও পরে পুশ করতে হবে। আবার এরকম কেসও থাকতে পারে যে আমাদের হয়তো বা আছে প্লাস বি। সো এরকম ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে টোকেন্স অলরেডি ফাঁকা, মানে টোকেন্সে কিছু নাই। টোকেন্সে কিছু নাই, টোকেন্স না, টোকেনে কিছু নাই। সরি ফর ইন্টারাপ্ট। সো আমাদের যখন এ প্লাস বি ছিল তখন আমাদের দেখা যাচ্ছে আমরা টোকেনের মধ্যে হয়তো এ আছে, টোকেনের মধ্যে আমাদের এ আছে। সো আমরা যখন একটা প্লাস পাইলাম, একটা অপারেটর পাইলাম, তখন আমরা টোকেন্সের মধ্যে এটাকে পুশ করলাম। আবার যদি আমরা পাই প্লাস বি, এই ক্ষেত্রে টোকেন আমাদের ফাঁকা, তাই না? সো টোকেন যেহেতু ফাঁকা আমাদের কোনো কিছু পুশ করতে হচ্ছে না। কিন্তু উভয় ক্ষেত্রেই, এটার ক্ষেত্রেও এ প্লাস বি থাকলেও আবার প্লাস বি থাকলেও আমাদের যেটা করতে হবে, এই প্লাসটাকে কিন্তু আমাদের আলাদা করে আবার পুশ করতেই হবে, সেইটা এখন টোকেন ফাঁকা থাকুক বা না থাকুক। সো আমরা যেটা করব, এই যে ইফ থেকে বের হওয়ার পরে আমরা অ্যাট ফার্স্ট যেটা করব, টোকেনে পুশ করব। সো টোকেন ডট পুশ ব্যাক, আমরা জানি কি টোকেন একটা কিন্তু স্ট্রিং। সো টোকেনে আমরা এই ক্যারেক্টারটাকে পুশ করব, এসআই ক্যারেক্টারকে পুশ করা হলে আমাদের টোকেনের মধ্যে অলরেডি একটা ক্যারেক্টার চলে আসলো। এরপরে সেই টোকেনটাকে আমরা আবার টোকেন্সের মধ্যে পুশ করব, টোকেন্স ডট পুশ ব্যাক টোকেন। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, এক্সাম্পলে দেখি, যে আমাদের যখন আমরা হয়তোবা প্লাস এরকম টাইপের কিছু পাইলাম, সেই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস এরকম টাইপের কিছু পাইলে সেটাকে অ্যাট ফার্স্ট আমরা টোকেনের মধ্যে তুলতেছি, টোকেনের মধ্যে সেটাকে আমরা অ্যাট ফার্স্ট পুশ করতেছি। সে টোকেনের মধ্যে যখন আমরা পুশ করলাম, টোকেনের মধ্যে যখন এই ক্যারেক্টারটা চলে আসলো, সেটাকে আমরা আবার টোকেন্সের মধ্যে পুশ করতেছি। সো এইটার কারণ কি, আমরা তো ডিরেক্টলি টোকেন্সের মধ্যে পুশ করতে পারতাম, অনেকে ভাবতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি না, আমরা ডিরেক্ট টোকেন্সের মধ্যে পুশ করতে পারবো না। কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে টোকেনটা হচ্ছে স্ট্রিং টাইপের, স্ট্রিং
এবং আমাদের যে টোকেনস আছে, টোকেনসটা হচ্ছে সরি হ্যাঁ টোকেনসটা আছে সেটা হচ্ছে ভেক্টর টাইপের, আর ভেক্টরটা হচ্ছে স্ট্রিং এরই ভেক্টর। সো স্ট্রিং এর ভেক্টর, সো স্ট্রিং এর ভেক্টর তার মানে আমরা আমাদের এই ভেক্টরে অনেকগুলা স্ট্রিং থাকবে। সো স্ট্রিং টাইপ যেহেতু, আমরা এই ভেক্টরে জাস্ট স্ট্রিংই পুশ ব্যাক করতে পারবো। যখন কোনো একটা কিছু স্ট্রিং হবে তখন আমরা ভেক্টর এই টোকেনস এর মধ্যে সেটাকে পুশ করতে পারবো যদি স্ট্রিং হয়। তার মানে যদি কোনো কিছু ক্যারেক্টার থাকে তখন কিন্তু আমরা এই টোকেনস এর মধ্যে সেটাকে পুশ ব্যাক করতে পারবো না। আবার এখানে যেটা দেখা যাচ্ছে টোকেনটা হচ্ছে স্ট্রিং, আর আমরা জানি স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার অ্যারে। সো ক্যারেক্টার অ্যারে যখন হবে তখন আমরা স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টারকে পুশ করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম এখানে অ্যাট ফার্স্ট আমরা এই যে আমাদের যে অপারেটরটা ছিল, যদি আমরা কোনো অপারেটর ফেস করি তখন সেই অপারেটরটাকে আমরা অ্যাট ফার্স্ট টোকেনের মধ্যে পুশ করব, এবং টোকেনের মধ্যে পুশ করার পর টোকেন তো যেহেতু একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাকে আমরা আবার টোকেনস ভেক্টরের মধ্যে পুশ করব, মানে ভেক্টরের যেখানে আমরা সবকিছু জমা করতেছিলাম সেখানে আমরা রাখবো। সো সেখানে রাখা হয়ে গেলে আমরা যেটা করব, যেহেতু আমাদের রাখা শেষ, এখন আমরা টোকেনটাকে পরিষ্কার করে দিব, টোকেন ইকুয়াল ফাঁকা। সো টোকেনটাকে আমরা নাল করে দিলাম। এরপর আরেকটা কন্ডিশন হইতে পারে, সেটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা আমরা ফেস করছি সেটা সেপারেটর না, অপারেটরও না, সেটা স্বাভাবিক কোনো কিছু, মানে ABCD 0894 বা @ এই সেই হাবিজাবি, এগুলা সিম্পল কোনো কিছু। তো যখন আমরা সিম্পল কোনো কিছুর সম্মুখীন হব, এলস যদি সেপারেটরও না হয় অপারেটরও না হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে আমরা টোকেনে পুশ করব। আমরা যদি A পাই বা B পাই সেটাকে আমরা টোকেনের মধ্যে পুশ করব। সো SI কে আমরা টোকেনের মধ্যে পুশ করলাম। এখন যেটা বিষয়, এই টোকেনের মধ্যে তো আমরা পুশ করতেছি, কোনো একটা সিঙ্গেল কোনো একটা ক্যারেক্টার পাইলে সেটাকে আমরা টোকেনের মধ্যে পুশ করতেছি। তো যখন আমরা অপারেটর ফেস করব তখন আমরা এই যে টোকেনটাকে, মানে টোকেনটা তো ধীরে ধীরে বড় হবে পুশ পাইতে পাইতে। সো যখন আমরা কোনো একটা সেপারেটর বা অপারেটর ফেস করব তখন আমরা এই পুরো টোকেনটাকে, মানে টোকেনের যে স্ট্রিংটা তৈরি হলো এতক্ষণে, সেই স্ট্রিংটাকে টোকেনস ভেক্টরের মধ্যে পুশ করব। সো ফাইনালি দেখা যেতে পারে যে আমরা পুরো লুপটা ঘুরছি, শেষের দিকে এসে কোনো একটা অপারেটর সে সেপারেটর ফেস করে নাই কিংবা অপারেটরও ফেস করে নাই, যার জন্য সে পুশ হয় নাই। সো আমরা যেটা করব, এই লুপ থেকে বের হওয়ার পরে চেক করব ইফ যদি টোকেনসটা ফাঁকা না থাকে, টোকেন নট ইকুয়াল টু নাল। সো টোকেন যদি আমাদের নাল না থাকে তখন যেটা করব, তখন আমরা টোকেনসে পুশ ব্যাক করব। কাকে? আমরা তো জানি আমরা অলওয়েজ টোকেনসের মধ্যে জাস্ট টোকেনটাকেই পুশ করছি, এখানে সব জায়গাতে আমরা টোকেনসের মধ্যে জাস্ট টোকেনটাকেই পুশ করছি। আর যখন জাস্ট একটা ক্ষেত্রে আমাদের টোকেনে পুশ করার দরকার পড়ছে, এই যে টোকেনে পুশ করছি, তখন আমরা আবার ক্যারেক্টারকে পুশ করছি। সো আমরা টোকেনসের মধ্যে টোকেনকে পুশ করব, করার পর আবারও সিমিলারলি টোকেনকে আমরা ফাঁকা করে দিব। সো এটা বেসিক্যালি ছিল আমাদের পার্সিং এর কাজটা। আমাদের পার্সিং এর কাজ অলরেডি শেষ, এখন আমরা অনেক কিছুই করে ফেলছি আর কি, প্রোগ্রামের জটিল জটিল কাজ শেষ, এখন জাস্ট আমাদের আউটপুট দেওয়ার পালা। সো আউটপুট দেওয়ার আগে আমরা আরো কিছু ফাংশন তৈরি করে নিব, সেই ফাংশনগুলো আমরা ইজিলি তৈরি করতে পারবো অবশ্য। সো আমরা এখন যেটা করব, বেসিক্যালি আমাদের সেপারেটর অপারেটর ফাংশন হয়ে গেছে, এখন আমরা যেটা করব, আমরা কিওয়ার্ডের জন্য একটা ফাংশন তৈরি করে নিব, কিওয়ার্ড যেটা কিওয়ার্ড ডিটেক্ট করবে, কিংবা আমরা আরো যেটা করব যে আইডেন্টিফায়ারের জন্য একটা ফাংশন তৈরি করব, নাম্বারের জন্য একটা ফাংশন তৈরি করব। বেসিক্যালি এই তিনটা ফাংশন তৈরি করলেই আমাদের কাজ হয়ে যাবে।
সো কিওয়ার্ড, আইডেন্টিফায়ার এন্ড হচ্ছে ইজ নাম্বার, মানে নাম্বারের জন্য একটা ফাংশন, এই তিনটা। সো আমি ফার্স্ট কিওয়ার্ডের ফাংশনটা তৈরি করতেছি। সো এটাও বুলিয়ান টাইপের, ট্রু ফলস রিটার্ন করবে। বুলিয়ান ইজ কিওয়ার্ড, নাম দিলাম ইজ কিওয়ার্ড। ইজ কিওয়ার্ড লেখার পরে আমরা এখানে পাস করব একটা স্ট্রিং, কারণ কিওয়ার্ড তো স্ট্রিং টাইপেরই হয়। সো স্ট্রিং এর পরে আমাদের এটা বডি। সো বডিতে আমরা যেটা করব, আমরা প্রথম না, অ্যাকচুয়ালি সেকেন্ড যে একটা প্রোগ্রাম করছিলাম, সেটা ছিল হচ্ছে আইডেন্টিফায়ার ডিটেক্টের প্রোগ্রাম। সো বেসিক্যালি আমরা সেইটার লজিকটা এখানে অ্যাপ্লাই করব। তো সেটার লজিক কোনটা, আমরা ওইটাতে প্রথম আগে একটা স্ট্রিং এর একটা কিওয়ার্ড নামে একটা স্ট্রিং এর একটা অ্যারে তৈরি করেছিলাম। সো এখানেও আমরা সেম কাজটাই করব, এবং সিমিলারলি ওখানে যে অনেকগুলা 32টার মতো কিওয়ার্ড দেওয়া ছিল, সেই 32টা কিওয়ার্ড আমরা এখানেও নিয়ে নেব পেস্ট করে। আমি কপি পেস্ট করে নিচ্ছি, মিনিট। হ্যাঁ, সো এখানে আমাদের 32টার মতো কিওয়ার্ড, এটা আমরা পেস্ট করে নিয়েছি। সবসময় 32টা না ইউজ করলেও হবে, আমরা জাস্ট পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে 5টা 6টা কিওয়ার্ড নিয়েও কাজ করতে পারি। সো আমরা স্ট্রিং অনেকগুলো স্ট্রিং এর একটা ইয়ে নিলাম, সেই স্ট্রিং এর মধ্যে আমরা অনেকগুলা কিওয়ার্ডকে জমা করলাম অ্যাকচুয়ালি। এখন আমরা চেক করব আমাদের যে এস স্ট্রিংটা দেওয়া হয়েছিল, সো ওই এস স্ট্রিংটা বেসিক্যালি কিওয়ার্ড কিনা। সো চেক করি ফর, সেম ভাবে সিমিলার একটা লুপ আগের প্রোগ্রামের মতোই, ইন্টিজার i ইকুয়াল নাম্বার লক অফ ছিল, ইকুয়াল 0, i লেস দেন হচ্ছে সাইজ অফ কিওয়ার্ড কে আমরা ভাগ করব, অ্যাকচুয়ালি ভাগ করব সাইজ অফ স্ট্রিং দিয়ে, ব্র্যাকেট ঠিক আছে, হ্যাঁ মেবি ঠিক আছে, i++। এইটুকু আমরা অলরেডি বুঝছি, কেননা গত প্রোগ্রামে এইটুকু আলোচনা করা ছিল। যদি এটা বুঝতে কারো অসুবিধা থাকে তাহলে গত যে প্রোগ্রামটা ছিল আইডেন্টিফায়ার ডিটেক্টেড, ওইটা দেখলেই ক্লিয়ার হওয়া যাবে আশা করি। সো ইফ এস ইকুয়াল কিওয়ার্ড i তম ইন্ডেক্স, যদি এটা কিওয়ার্ড হয়, এস যদি কিওয়ার্ড হয়, তখন আমাদের রিটার্ন করবে রিটার্ন ট্রু, এবং এটা পুরোটা ঘোরার পরেও যদি দেখে যে কিওয়ার্ড হয় নাই, তার মানে রিটার্ন ট্রুটাকে রিটার্ন করে নাই। সো ট্রুটা যদি এই পুরো লুপটা ঘোরার পরেও রিটার্ন না হয়, তখন তো বুঝতেই হবে যে এখানে যে কিওয়ার্ডের লিস্টটা আছে, এসটা সেই লিস্টের মধ্যে বিলং করে না। সো সেই ক্ষেত্রে রিটার্ন ফলস, কারণ বিলং না করলে তো আমরা ধরে নিচ্ছি সেটা কিওয়ার্ড না। সো এটা ছিল কিওয়ার্ডের ফাংশন। এরপর আমরা দিলাম একটা আইডেন্টিফায়ারের ফাংশন, সেটা হচ্ছে বুলিয়ান টাইপের, বুলিয়ান ইজ আইডেন্টিফায়ার স্ট্রিং এস। সো এখানেও আমরা সেম কাজটা করব, সেম কাজটা বলতে গত প্রোগ্রামের মতনই সেম একটা লজিক আর কি। লজিকটা বেসিক্যালি এরকম হবে, আমরা আগে একটা ভ্যালিডিটির জন্য একটা বুলিয়ান ভ্যারিয়েবল নিব, বুলিয়ান ভ্যালিড, আমরা ধরে নিলাম এটা ট্রু, তার মানে আমরা যে স্ট্রিংটা পাচ্ছি স্ট্রিং এস, সেটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে ভ্যালিড, একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। সো এট ফার্স্ট ইফ, আমরা আইডেন্টিফায়ারের 3টা কন্ডিশন দেখছিলাম। ফার্স্ট এটা ছিল ইফ যদি এটা কোনো কিওয়ার্ড হয়। সো যেহেতু আমাদের কিওয়ার্ডের জন্য একটা ফাংশন তৈরি করাই আছে, সো আমরা কিওয়ার্ডের সেই ফাংশনটা ইউজ করব, এবং সেই ফাংশনের মধ্যে এসটাকে পাস করব,
স্ট্যাকে পাস করার পর এটা যদি ট্রু রিটার্ন করে, সো সেই ক্ষেত্রে আমাদের যদি কিওয়ার্ড যদি হয় তখনই তো ট্রু রিটার্ন করবে। আর আমরা জানি কি কিওয়ার্ড কখনোই আইডেন্টিফায়ার হইতে পারবে না। সো এই ক্ষেত্রে যদি কিওয়ার্ড হয়, ইফ ইজ কিওয়ার্ড যদি কিওয়ার্ড হয় সেই ক্ষেত্রে ভ্যালিডিটিটা ফলস হয়ে যাবে, ভ্যালিড ফলস, অর্থাৎ আইডেন্টিফায়ারটা আর মানে আইডেন্টিফায়ার হইতে পারবে না, আমাদের যে স্ট্রিংটা আছে সেটা আর আইডেন্টিফায়ার হইতে পারবে না। কিন্তু এখনো কথা আছে, কথাটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন এখনো বাকি আছে, যদি কিওয়ার্ড না হয়। সো ইফ এখনো যদি ভ্যালিড থাকে, ইফ ভ্যালিড এখনো যদি ভ্যালিড থাকে সেই ক্ষেত্রে আমরা আবার নাম্বারের লাইনটা চেক করব। সো আমি গত প্রোগ্রামের মতনই সিম্পলি একটা ওই লাইনটাই কপি পেস্ট করে নিচ্ছি যেটা আমাদের আইডেন্টিফায়ারের কোডে ছিল। সো এক্সপ্লেইন করে দিচ্ছি, সেটা যদি এখনো যদি ভ্যালিড থাকে তাহলে আমরা চেক করব স্ট্রিং এখানে নাম দেওয়া আছে এস এর 0তম ইন্ডেক্স 0 থেকে বড় কিংবা সমান এবং এস এর 0তম ইন্ডেক্স 9 থেকে ছোট কিংবা সমান হইতে হবে, তাই তো? না, হইতে হবে না, হওয়া যাবে না। সো যদি আমাদের এই যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটা যদি নাম্বার দিয়ে শুরু হয়, মানে স্ট্রিং এর শুরুতেই যদি নাম্বার থাকে, সো স্ট্রিং এর শুরুতেই যদি নাম্বার থাকে 0 থেকে 9 এর মধ্যে কোনো একটা নাম্বার, তখন আবার ভ্যালিডিটি ফলস হয়ে যাবে। এখনো থার্ড রুলসটা বাকি আছে, কারণ প্রথমটা যদি ভ্যালিড প্রথম যে ক্যারেক্টারটা আছে সেইটা যদি এখনো যদি নাম্বার না হয় সেই ক্ষেত্রে আরেকটা চান্স থাকে যে এটা আমাদের কিওয়ার্ড আইডেন্টিফায়ার হতে পারে। সো ইফ ভ্যালিড এখনো যদি এটা ভ্যালিড থাকে তো সেই ক্ষেত্রে যেটা বেসিক্যালি হবে, আমরা আরেকটা কন্ডিশন দিব, এটাও আমি গত প্রোগ্রাম থেকে কপি করে নিচ্ছি। সো গত প্রোগ্রামে এরকম কন্ডিশন দেওয়া ছিল যে আমরা পুরো স্ট্রিং, এই যে স্ট্রিংটা আছে এস স্ট্রিং, এই পুরো স্ট্রিংটা চেক করব, মানে স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার চেক করব। কোনো একটা ক্যারেক্টার যদি এ থেকে জেড কিংবা ক্যাপিটাল এ থেকে জেড কিংবা 0 থেকে 9 অথবা আন্ডারস্কোর এটার বাইরে যায় সেই ক্ষেত্রে আমাদের ভ্যালিডিটি ফলস হবে। সো আমরা যেটা কন্ডিশনে দিছি, ইফ যদি আইতম ক্যারেক্টার, যেহেতু এখানে আইটা হচ্ছে পুরো লুপটাই ঘুরবে আর কি, সো আমাদের এখানে বুঝতে হবে যে এটা আইতম ইন্ডেক্স বলতে আমরা পুরা যে স্ট্রিং এর সবগুলা ক্যারেক্টার আছে সবগুলা ক্যারেক্টারকেই বলতেছি। সো আমাদের স্ট্রিং এর কোনো একটা ক্যারেক্টার এ থেকে জেটের মধ্যে কিংবা বড় এ থেকে বড় জেটের মধ্যে বা হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে অথবা আন্ডারস্কোর, এইটা যদি হয় তখন কন্টিনিউ করবে, অর্থাৎ পরেরটা চেক করবে, ওই ওই ক্যারেক্টারটা ঠিক আছে তার পরের ক্যারেক্টারটা চেক করবে। কিন্তু যদি তা না হয়, কোনো একটা ক্যারেক্টার যদি এ থেকে জেড বা বড় এ থেকে বড় জেড 0 থেকে 9 অথবা আন্ডারস্কোর এটার বাইরে যায়, মানে কোনো একটাতে যদি @ বা স্পেশাল কোনো ক্যারেক্টার চলে আসে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সেটা আর আইডেন্টিফায়ার হইতে পারবে না, সো ভ্যালিডটা ফলস হয়ে যাবে এবং ব্রেক করবে। সো লুপ থেকে ব্রেক করার পর আমাদের এখন রিটার্ন করার পালা। সো আমরা যেহেতু বুলিয়ান টাইপ, রিটার্ন ভ্যালিড। সো রিটার্ন ভ্যালিড যেটা করবে যে ভ্যালিড যদি ট্রু থাকে তখন ট্রু রিটার্ন করবে, আর ভ্যালিড যদি ফলস হয়ে যায় মানে যদি আইডেন্টিফায়ার না হয় তখন সেটা ফলস রিটার্ন করবে। সো এটা আমাদের আইডেন্টিফায়ার নামে একটা ইজ আইডেন্টিফায়ার নামে একটা ফাংশন তৈরি হয়ে গেল। এখন জাস্ট আমরা নাম্বারের জন্য আরেকটা ফাংশন তৈরি করব, সেটা হচ্ছে বুলিয়ান ইজ নাম্বার। সো ইজ নাম্বার এর মধ্যে আমরা একটা স্ট্রিং পাস করব, স্ট্রিং এস। সো স্ট্রিং পাস করার পরে আমরা এখন চেক করব যে এটার প্রতিটা ক্যারেক্টার 0 থেকে 9 এর মধ্যে কিনা। যদি 0 থেকে 9 এর মধ্যে হয় তাহলে তো বুঝবো এটা হচ্ছে নাম্বার, যদি 0 থেকে 9 এর বাইরে কিছু হয় তখন আমাদের বুঝতে হবে যে এটা নাম্বার না। সো সিমিলারলি আইডেন্টিফায়ারের ক্ষেত্রে যেমন আমরা ভ্যালিডিটি চেক করেছিলাম, এই ক্ষেত্রেও একটা ভ্যালিডিটির দরকার আছে। সো আমরা বুল ভ্যালিড নামে একটা
ভ্যারিয়েবল নিলাম, সেটার ফাংশন ধরে নিলাম, ভ্যালু ধরে নিলাম ট্রু, যে আমরা ইনিশিয়ালি ধরে নিলাম আমাদের যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে ভ্যালিড, সেটা একটা নাম্বার। সো এরপরে আমরা চেক করব শুরু থেকে শেষ পর্যন্ত। সো সেম একটা লুপ, এটার মতোই সেম লুপ, ইন্টিজার I ইকুয়াল 0, I লেস দেন age ডট লেন্থ, I প্লাস প্লাস, সেম লুপ যেহেতু আমরা সবগুলো ক্যারেক্টার চেক করতেছি। ইফ যদি কি হয়, যদি এখান থেকে আমরা কন্ডিশন অবশ্য কপি পেস্ট করতে পারি, এই যে এই কন্ডিশনটা 0 থেকে 9 এর মধ্যে, কিন্তু আমরা কপি পেস্ট করলাম না। সো আমি এখানে লিখি যদি কি হয়, আমাদের এসটা যদি, এস এর প্রতিটা ক্যারেক্টার যদি 0 থেকে বড় কিংবা সমান হয়, এবং অ্যান্ড আমাদের এস এর প্রতিটা ক্যারেক্টার যদি একই সাথে 9 থেকে ছোট কিংবা সমান হয়, সেই ক্ষেত্রে তো আমরা ধরে নিব এটা একটা নাম্বার। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেক সময় ফ্লোটিং নাম্বার থাকতে পারে। সো ফ্লোটিং নাম্বার দেখা যায় একটা র্যাডিক্স পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট থাকে। সো নাম্বারের বাহিরেও অথবা আমাদের আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের এস আই ইন্ডেক্সে আমাদের একটা র্যাডিক্স পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট থাকতে পারে, এই যে দশমিক চিহ্নটা আর কি। সো এইটা থাকতে পারে। অ্যাকচুয়ালি আমাদের এই লাস্টে একটা ব্র্যাকেটের অতিরিক্ত হয়ে গেছে, এটার দরকার ছিল না। সো আমাদের যেটা হচ্ছে নাম্বারের মধ্যে 0 থেকে 9 এর মধ্যে হতে পারে কিংবা র্যাডিক্স পয়েন্ট থাকতে পারে। যদি 0 থেকে 9 এর মধ্যে হয় অথবা কোনো র্যাডিক্স পয়েন্ট থাকে, তখন তো কন্টিনিউ করবে, কন্টিনিউ। কিন্তু কথা হচ্ছে এর যদি বাহিরে হয় এলস, তখন কি করবে? তখন অ্যাকচুয়ালি যেটা হবে, ভ্যালিডিটিটা ফলস হয়ে যাবে, ভ্যালিড ফলস, এবং যেটা করবে ব্রেক করে দিবে, কারণ ভ্যালিডিটি ফলস হয়ে গেলে আর চেক করার কোনো দরকার নাই। এরপরে যেটা করবে রিটার্ন ভ্যালিড নামে যে আমাদের ভ্যারিয়েবলটা ছিল, যেটা ট্রু ফলস ধরে রাখছিল, সেই ভ্যালিডটাকে রিটার্ন করবে। সো অ্যাকচুয়ালি এখানে আমাদের সবগুলা ফাংশন তৈরি করা হয়ে গেছে কিওয়ার্ড আইডেন্টিফায়ার এবং নাম্বার চেকের জন্য। আবার এখানে অপারেটর চেকের জন্য আমরা অলরেডি অনেক আগেই একটা ফাংশন তৈরি করে নিয়েছিলাম। সো আমাদের ফাংশনগুলা রেডি, এখন জাস্ট আমাদের এক্সেস করার পালা। সো আমাদের এখানে পার্সিং করে আমরা অনেকগুলা ভেক্টর তৈরি করে, ভেক্টরের মধ্যে আমরা হচ্ছে সাবস্ট্রিং গুলা রেখে দিয়েছি। এটা আমাদের মনে থাকার কথাই যে এই ভেক্টর টোকেন্স নামে যে ভেক্টরটা ছিল, সেই ভেক্টরের মধ্যে আমরা সবগুলা সাবস্ট্রিং কে রাখছি। এখন আমরা জাস্ট আউটপুট দিব, জাস্ট চেক করব এন্ড আউটপুট দিব। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এট ফার্স্ট কিওয়ার্ড চেক করব, দেন হচ্ছে অপারেটর বা আইডেন্টিফায়ার চেক করব। সো আমরা এট ফার্স্ট কিওয়ার্ড চেক করি। ইফ যদি আমাদের যেহেতু ভেক্টরটা তো আমরা লুপ আউট, আমি আগেই কন্ডিশন দিয়ে ফেলছি, যেহেতু ভেক্টরে আমাদের অনেকগুলা স্ট্রিং আছে। সো এখানেও আমাদের একটা লুপ ইউজ করতে হবে। লুপটা চলবে ফর ইন্টিজার I ইকুয়াল 0 ইন্ডেক্স থেকে শুরু, ভেক্টরও 0 থেকেই শুরু হয় এবং শেষ হবে টোকেন্স এর লেন্থ পর্যন্ত। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যখন আমরা স্ট্রিং ইউজ করি, তখন বেসিক্যালি যেটা হয়, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা লেন্থ ফাংশনটা ইউজ করি, কিন্তু যখন আমরা ভেক্টর ইউজ করব, ভেক্টর ক্লাসে অ্যাকচুয়ালি লেন্থ নামে কোনো ফাংশন নাই। সো ওখানে যেটা আছে সেটা হচ্ছে সাইজ ফাংশন। সো টোকেন্স ডট সাইজ, ভেক্টরের জন্য সাইজ, এটা সিমিলারলি স্ট্রিং এর ক্ষেত্রে লেন্থ যে কাজ করে, ভেক্টরের ক্ষেত্রে সাইজটা সেম কাজ করে, এটা ভেক্টরের লেন্থ বলে দিবে। দেন I প্লাস প্লাস। সো এটা আমাদের লুপ হইলো। লুপের মধ্যে এখন আমরা জাস্ট কন্ডিশন দিব, ইফ যদি আমাদের টোকেন্সে তো অনেকগুলো স্ট্রিং আছে, তাই না? যদি
আমাদের এই যে প্রথম টোকেন বা দ্বিতীয় টোকেন মানে আইতম টোকেনটা যদি ইজ কিওয়ার্ড হয়, কিওয়ার্ডের মধ্যে আমরা টোকেন্সটাকে পাস করি, টোকেন্স আইতম টোকেন যদি আমাদের কিওয়ার্ড হয়, সেক্ষেত্রে সি আউট প্রিন্ট হবে কি, প্রিন্ট হবে এট ফার্স্ট আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার প্রিন্ট করি। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। সো ক্যারেক্টারটা হচ্ছে আমরা ক্যারেক্টারের মধ্যে ব্যাকস্ল্যাশ কোটেশন দিলাম। ব্যাকস্ল্যাশ কোটেশনের মিনিংটা দাঁড়ালো যে আমরা তো এই যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন এগুলা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে প্রোগ্রামে আউটপুটে দিতে পারি না। সো এগুলো দিতে গেলে সামনে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। সো আমরা জাস্ট এই কোটেশনটা প্রিন্ট করব, এবং কোটেশন প্রিন্ট করার জন্য সামনে আমরা একটা ব্যাকস্ল্যাশ অ্যাড করে নিয়েছি। সো এরপরে আমরা যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে টোকেন্স আই, মানে আইতম ইন্ডেক্সে যে টোকেনটা আছে সেই টোকেনটাকে প্রিন্ট করব। এরপরে আমরা প্রিন্ট করব, আবার আমরা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশনটা দিয়ে নিই, ডাবল কোটেশন প্রিন্ট করব আর কি, দেন স্পেস ইজ এ কিওয়ার্ড, এন্ড লাইন। সো টোকেনটা যদি আমাদের কোনো টোকেন হয়, টোকেনটা যদি আমাদের হচ্ছে কিওয়ার্ড হয়, টোকেন্সটা, সো টোকেন্সটা যদি কিওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে এই যে কিওয়ার্ড ফাংশন আমরা কল করছি আর কি, কিওয়ার্ড ফাংশন। সো কিওয়ার্ড ফাংশনে যাবে, গিয়ে দেখবে যে স্ট্রিংটা আমরা ওখানে পাস করছি টোকেনটা, সেই টোকেনটা এটা ফলো করে কিনা। সো টোকেনের উপর এই কাজগুলো অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হওয়ার পরে সেটা হয় ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে। যদি কিওয়ার্ড হয় সেই ক্ষেত্রে ট্রু রিটার্ন করবে, এবং যদি কিওয়ার্ড না হয় সেই ক্ষেত্রে ফলস রিটার্ন করবে। সো যদি সেটা ট্রু রিটার্ন করে, সো সেই ক্ষেত্রে আমরা বলবো কি যে এই টোকেনটা একটা কিওয়ার্ড, টোকেন ইজ কিওয়ার্ড। যদি এটা না হয়, এলস, যদি কিওয়ার্ড না হয় সেই ক্ষেত্রে আমাদের আরো কিছু অপশন আছে। সো আমি এটাই কপি পেস্ট করে নিচ্ছি, কারণ সবগুলা তো সেম মোটামুটি ভাবে। সো যদি এটা টোকেন না হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আইডেন্টিফায়ার হওয়ার একটা চান্স, সরি, এটা যদি কিওয়ার্ড না হয় সেই ক্ষেত্রে আইডেন্টিফায়ার না হইতে পারে, ইজ আইডেন্টিফায়ারের মধ্যে আমরা এই যে টোকেন আইটাকে পাস করব। দেন আইডেন্টিফায়ার যদি হয় তখন আমাদের মেসেজে বলবে এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার। সো আমি এখানে আইডেন্টিফায়ার লিখে দিই, আইডেন্টিফায়ার। দেন আমরা সিমিলারলি আবার এলস সহ এটাকে কপি করে নিই, সরি, কপি পেস্ট। সো সিমিলারলি আইডেন্টিফায়ার চেক করা শেষ হলে আমরা আরেকটা যেটা চেক করতে পারি, নাম্বার কিনা এটা। সো এটা একটা নাম্বার কিনা, সো দিলাম এটা একটা নাম্বার কিনা, ইজ নাম্বার, টোকেনের মধ্যে আমরা আই পাস করলাম। যদি এটা নাম্বার হয় তখন মেসেজে বলবে যে এটা একটা নাম্বার। আবার নাম্বারও যদি না হয় তখন আরো কিছু কন্ডিশন থেকে যায়, সেটা হচ্ছে এটা একটা অপারেটর হইতে পারে, তাই না? সো অপারেটরের জন্য আমাদের একটা ফাংশন তৈরি করা আছে, সেটা হচ্ছে ইজ অপারেটর। সো এখন একটা বিষয় হচ্ছে ইজ অপারেটরে গিয়ে সামান্য একটা গন্ডগোল আছে, যে আমরা এতক্ষণে যেটা দেখছিলাম যে আমরা কিওয়ার্ড, ইজ আইডেন্টিফায়ার, ইজ নাম্বার, এই ফাংশন গুলাতে আমরা স্ট্রিং একটা পাস করলাম। এই যে এখানে আইডেন্টিফায়ার স্ট্রিং পাস করছি, কিওয়ার্ডে স্ট্রিং পাস করছি, দেন হচ্ছে নাম্বারেও স্ট্রিং পাস করছি, কিন্তু ক্যারেক্টারের এখানে কি করা আছে, সরি ক্যারেক্টার না, অপারেটরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা ক্যারেক্টারটা পাস করছি। সো যেহেতু আমরা অপারেটরে ক্যারেক্টার পাস করছি, সো এখানে তো আমরা টোকেনটাকে পাস করতে পারবো না, কারণ হচ্ছে টোকেন হচ্ছে এই টোকেনসটা হচ্ছে স্ট্রিং টাইপের। সো যদি কোনো অপারেটর থাকে আমাদের এই ভেক্টরের মধ্যে,
তো সে তো একাই থাকবে, তাকে তো আমরা একাই পুশ করছিলাম। এই যে এখানে এখানে যখন আমরা পুশ করছি, যদি ফাঁকা থাকতো, মানে এই যে এখানে আমরা পুশ করছি যেখানে ইজ অপারেটর, যদি অপারেটর পাইতাম তখন টোকেনটা যদি ফাঁকা না থাকতো সেই ক্ষেত্রে আমরা টোকেনটাকে পুশ করতাম, পুশ করে তারপরে আমরা টোকেনটাকে ফাঁকা করে দিতাম। দেন ফাঁকা করার পরে কিন্তু আমরা আবার ওই যে অপারেটরটা সেটাকে আমরা পুশ করতাম, আগে টোকেনের মধ্যে তারপর টোকেনসের মধ্যে। সো আলটিমেটলি যেটা হচ্ছে টোকেনে যদি অপারেটর থাকে সে সিঙ্গেলি একাই থাকবে। সো এখন যদি আমরা একটা এক্সাম্পলে দেখি, যে আমরা তখন যেটা বললাম আর কি, রিটার্ন আমাদের হচ্ছে ইন্ট এ বি, ইন্ট এ বি না, সে আমরা ধরলাম সি ইকুয়াল এ প্লাস বি, এই লাইনটা আমরা পাস করছি, এই লাইনটা। সো আমরা এখানে যেটা পাবো, সি না, আমরা রেজাল্ট বলে নিই, রেজাল্ট a1 প্লাস a2। সো এরকম যদি আমাদের কোনো একটা স্টেটমেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা যে ইয়েগুলা পাবো, অপারেটর গুলা পাবো, আমরা যে সাবস্ট্রিং গুলা পাবো তার মধ্যে একটা হবে রেজাল্ট, তারপরে স্পেস আছে ওইটা ওখানে একটা সেপারেট হবে। সো সেপারেট হওয়ার পরে ইকুয়াল সাইনকে আমরা একটা পাবো আলাদা একটা হিসেবে, তারপরে আবার স্পেস আছে সেপারেট হবে, দেন a1 কে পাবো, দেন অপারেটর আছে। সো অপারেটর থাকলে যেটা হবে, a1 কে আমরা পুশ করার পরে অপারেটরটাকে পুশ করব, করে আমরা আবার টোকেনটাকে ফাঁকা করে দিব, দেওয়ার পরে আমরা আবার a2টা পাবো, a2টাকে আমরা পুশ করব। সো এখানে দেখা যাচ্ছে এগুলো সবগুলাই তো স্ট্রিং। সো স্ট্রিং, কিন্তু অপারেটর যেখানে আছে সেখানে স্ট্রিং এ জাস্ট একটা এলিমেন্ট আছে, সেটা হলো অপারেটর। সো এগুলো সবগুলোই তো স্ট্রিং, তো স্ট্রিং এ যদি একটা এলিমেন্ট থাকে তো তার মানে বুঝতেই পারতেছি একটা এলিমেন্ট আছে, ওটা স্ট্রিং এর ফার্স্ট এলিমেন্ট। সো স্ট্রিং এর ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্সটা অলওয়েজ 0 হয়, এটা আমরা জানি। সো আমরা এখানে যেটা করব, এই যে ইজ অপারেটর আইতম বলতে এটা ভেক্টরের সাথে, ভেক্টর ইন্ডেক্স বোঝাচ্ছে যে আইতম টোকেন, এর সাথে আমরা 0 অ্যাড করে দেবো, আরেকটা ব্র্যাকেটের মধ্যে 0, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 0। সো এখন যেটা বোঝাচ্ছে বেসিক্যালি, যখন আমরা ভেক্টরের একটা স্ট্রিং এর একটা ভেক্টর তৈরি করছিলাম, ওইটা সিমিলারলি অনেকটা 2D অ্যারের মতো, 2 ডাইমেনশনাল অ্যারে। সো এখানেও বেসিক্যালি তাই হচ্ছে, এটা হচ্ছে বোঝাচ্ছে ভেক্টরের কততম স্ট্রিং, এবং এটা বোঝাচ্ছে সেই স্ট্রিং এর কততম ক্যারেক্টার। সো 0তম ক্যারেক্টার। সো 0তম ক্যারেক্টারকে চেক করবে সেটা অপারেটর কিনা, একটা আমরা ক্যারেক্টার পাস করলাম। এখন যদি অপারেটর হয় তখন আমাদের রেজাল্টে তো ট্রু আসবে, তখন আমরা প্রিন্ট করব যে এইটা হচ্ছে একটা অপারেটর। সো আমরা কিওয়ার্ড প্রিন্ট করলাম, আইডেন্টিফায়ার প্রিন্ট করলাম, নাম্বার প্রিন্ট করলাম, অপারেটর প্রিন্ট করলাম। যদি এর কোনো কিছুই না হয়, যদি এর কোনো কিছুই না হয়, তার মানে ইনভ্যালিড কোনো কিছু থাকলে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সেই ক্ষেত্রে আমরা একটা মেসেজ দিব যে এটা হচ্ছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার। সেই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। সো আমাদের প্রোগ্রাম মূলত শেষ, এখন আমরা রান করি, দেখি প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা। একটা মিস্টেক আছে অলরেডি, একটা না বেশ কয়েকটা মেবি। expected comma আর সেমিকোলন বিফোর ফর। আচ্ছা, এখানে আমরা কিওয়ার্ডের যে স্ট্রিংটা দিছি, স্ট্রিং এর যে আরে, সেটার পর শেষে একটা সেমিকোলন হওয়ার কথা ছিল, যেটা আমরা ইউজ করি নাই, ভুলে গেছি। সো এটা ইউজ করলাম, এখন রান করে দেখি আর কোনো এরর নাই। সো যেহেতু আমরা এখানে প্রোগ্রামের নাম দিয়ে রাখছিলাম ফাইলে, এই যে এখানে আমাদের ফাইল আছে, এখানে ফাইলে আমরা অলরেডি বলছিলাম program.c। সো দ্যাটস ওয়াই আমাদের program.c, সেম ফোল্ডারের program.c নামে যে প্রোগ্রামটা ছিল,
সেখান থেকে অ্যাকচুয়ালি এই আউটপুটটা দিয়েছে আর কি। সো আমরা যদি এই কাজটা না করি, আমরা যদি ফাইলের নাম ইনপুট নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সিম্পলি আবার দেখাই টোকেন, এই যে এখানে স্ট্রিং লাইন একটা স্ট্রিং আছে, আমরা আরেকটা এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করব, সেটার নাম দিলাম সে ফাইল নেম। সো ফাইল নেম দেওয়ার পরে আমরা যেটা করব, এই ফাইল নেমটা ইনপুট নিব সিন এর মাধ্যমে। সিন বা গেট লাইন নিতে পারি, আমরা গেট লাইন নিই কারণ নামের মধ্যে স্পেস থাকতে পারে অনেক সময়। গেট লাইন ফাংশন কল করার আমরা সিস্টেম জানি, আমরা যেহেতু কিবোর্ড থেকে ইনপুট নিব, সো সিইন এবং রাখবো হচ্ছে ফাইল নেমের মধ্যে। সো ফাইল নেমের মধ্যে রাখলাম। এরপরে এই যে আমরা প্রোগ্রাম ফাইল ওপেন করছি, এই যে এই ফাইল অবজেক্টটা এখানে ওপেন করছি, এখানে এই স্ট্রিং এর পরিবর্তে জাস্ট ফাইল নেম, সেটাও একটা স্ট্রিং, ফাইল নেমটা দিব। সো এরকমটা করলেই জাস্ট আমরা ফাইলটা ইনপুট নিতে পারবো আর কি। সো এখন যদি আমরা রান করি, আগে এটা কেটে দিই প্রথমটা। এখন যদি এই প্রোগ্রামটা রান করা হয়, তখন আমাদের আগে ইনপুট চাবে, ইনপুটে আমরা সে দিলাম program .c, এই ফাইলটার নাম দেওয়ার পর আমরা ইন্টার দিলাম। সো সেম কাজ করতেছে, ওই ফাইলের মধ্যে যে কিওয়ার্ড আইডেন্টিফায়ার বা যে টোকেনগুলো আছে, সেই টোকেনগুলো কোনটা কোন ধরনের সেটা এখানে বলে দিচ্ছে। সো ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, প্রোগ্রামটা অবশ্য লং। এখানে কত লাইন দেখাচ্ছে, ওই অ্যারাউন্ড 140 লাইনের মতো। সো এই পর্যন্ত আজ। আরেকটা প্রোগ্রাম আমি দিব, সেটা হচ্ছে প্রিফিক্স এবং পোস্ট ফিক্সের, ওইটাও আশা করি খুব দ্রুতই দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।